অন্তর্বর্তীকালীন সরকার গুছিয়ে কাজগুলো করতে পারে নাই। এটা তাদের দক্ষতার যথেষ্ট অভাব ছিল, রাজনৈতিক পরিপক্কতার যথেষ্ট ঘাটতি ছিল। 10-এর মধ্যে আমি তো বলবো যে 100-তে 45-50 এরকম। অতিথি হিসেবে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। আব্দুল নূর তুষার, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন সালেউদ্দিন, তিনি সাংবাদিক। এবং রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন জামায়াতের আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এর আগে কোনো জামায়াতের আমির শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি। 11 দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা তার সঙ্গে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে জামায়াতের কোনো আমির শহীদ মিনারে যাননি। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা হওয়ার কারণে যেতে বাধ্য হচ্ছেন, নাকি জামায়াতের আগের অবস্থানের পরিবর্তন হয়েছে? মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ ফারাবি আপনাকে, তুষার ভাই, সালেহ ভাই আছেন এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আসলে 21শে ফেব্রুয়ারি আমাদের অনবদ্য ইতিহাসের অংশ এবং এটা আমাদেরকে এত বেশি স্পর্শ করে যে আমরা এটাতে উজ্জীবিত হই, আবেগতাড়িত হই। তো আপনি যে প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন যে জামায়াতের আমির 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাচ্ছেন, এটাকে আমি খুবই ইতিবাচক এবং ভালো হিসেবে দেখতে চাই আর কি। অত্যন্ত মানে আমার কাছে খুব ভালো লাগছে, খুশি লাগছে বলতে পারেন আপনি। এটা এক নাম্বার আমার অনুভূতি। 2 নম্বর হচ্ছে, উনি কি জামায়াতের আমির হিসেবে যাচ্ছেন নাকি বিরোধী দলীয় নেতা হিসেবে যাচ্ছেন? বিরোধী দলীয় নেতার তো একটা প্রোটোকল আছে, বিরোধী দলীয় নেতা প্রোটোকলে অংশগ্রহণ করেন, সুতরাং স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে উনি বিরোধী দলের নেতা হিসেবে যাচ্ছেন। এখন জামাত যে কারণে এই শহীদ মিনারে যায় না, বা শহীদ মিনারে যাওয়াটাকে মানে রাজনৈতিকভাবে বা ধর্মীয়ভাবে এক ধরনের মানে বাধা বা এক ধরনের না যাওয়াটার একটা বয়ান ছিল, সেই বয়ানটাই আমরা দেখছি যে জামাতের বর্তমান আমির শফিকুর রহমান সাহেব কিছুটা উনি ব্রেক করছেন কিছু কিছু জায়গায়। তো এটা খুবই ইতিবাচক আমার দৃষ্টিতে, কারণ আমরা দেখেছি নারী ইস্যু, তারপরে অন্যান্য ধর্মাবলম্বী ইস্যুতেও আমরা জামায়াতের আমিরকে দেখতে পেয়েছি। যে এখন প্রশ্ন হচ্ছে, সেটা কি বাধ্য হয়ে যাচ্ছেন নাকি জামায়াতের নীতি নির্ধারণ পর্যায়ের অর্থাৎ মজলিসে শুরা, তারপরে উচ্চ পর্যায়ের যে কমিটি আছে তাদের অনুমতি সাপেক্ষে, এটা তাদের দলীয় এক ধরনের সিদ্ধান্তের প্রেক্ষিতে, না আমরা রাজনীতি আগে একভাবে করেছি এখন এইভাবে করব, এরকম কোনো? এর আগেও আমরা দেখেছি জামাত যখন সরকারের অংশ ছিল, আপনার মতিউর রহমান নিজামী, মাওলানা এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যখন মন্ত্রী ছিলেন, তখন কিন্তু ওনারা স্মৃতিসৌধে গিয়েছিলেন, প্রোটোকল হিসেবে গিয়েছিলেন। তখন এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল তাদের দলের অভ্যন্তরে, যে এতদিন ওনারা যান না, এখন কেন গিয়েছেন? তখন ওনারা বলেছিলেন যে আমরা তো এটা রাষ্ট্রীয় প্রোটোকল, আমরা যেতে মানে আমাদের যাওয়ার বাধ্যবাধকতা আছে। এরপরে কিন্তু আবার ওনাদেরকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল আকারে যেতে দেখা যায় নাই। তো এখন যেটা দেখা যাচ্ছে এটা বোঝা যাবে, কারণ জামায়াতের আমির যখন যাবেন নিশ্চয়ই তাকে সবাই প্রশ্ন করবে। আমি এমনি যে ইঙ্গিতটা দেখতে পাচ্ছি জামাতের মধ্যে যথেষ্ট প্রোগ্রেসিভ চিন্তা আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো দেখেছেন যে জামাতের যেই সামিটটা হয়েছিল ইলেকশনের আগে, সেখানে কিন্তু ফিমেল প্রেজেন্টার ছিল, আচ্ছা, এবং মেল ফিমেল বোথ পার্টিসিপেশন ছিল। এবার আমরা দেখেছি বহু জায়গায় নারীরা। সামিট ছিল এটা সম্ভবত তাদের ইশতেহার ঘোষণার যে সামিটটা ছিল সেখানে। তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নারীরা মিছিল করেছে। এরপরে আবার দেখেছি যে বিভিন্ন জায়গায় সমাবেশও নারী পুরুষ পাশাপাশি অংশগ্রহণ করেছে। তো এই জিনিসগুলোতে তাদের মধ্যে কিছুটা অগ্রসরতা, কিছুটা তাদের অতীতের যেই এক ধরনের বন্ধ্যত্ব ছিল সেটাকে কাটিয়ে ওঠার এক ধরনের প্রবণতা আছে। আচ্ছা, তো এটাতে আমি যেটা সবসময় বলি যে এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, যে জামাত তার মূল রাজনৈতিক ধারার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, বা একটা ইনক্লুসিভ রাজনৈতিক দল আকারে নিজেকে উপস্থাপন করার জন্য তারা অগ্রসর হচ্ছে। তো 21শে ফেব্রুয়ারির এই ঘটনাটা সেটারই একটা মানে প্রতিফলন। এইটাকে কি আপনি আদর্শিক পরিবর্তন বলবেন নাকি রাজনৈতিক বাধ্যবাধকতা? মানে এই দুটোর মধ্যে আমি দুটারই কম্বিনেশন দেখতে পাচ্ছি। একটা তো হচ্ছে বাধ্য হয়ে যখন পরিবর্তন হচ্ছেন তখন সেটাকে তারা আবার ধরে রাখছেন, মানে নীতির সাথে তারা একমত না, কিন্তু কালচার এবং মানুষের যেহেতু সাপোর্ট দরকার, মানুষের সমর্থন দরকার, সেই কারণে মানুষকেও এক ধরনের কনভিন্স করার জন্য তারা যাচ্ছেন, এইরকম ব্যাপারটা।
মানে যখনই তারা মানুষের সামনে গ্রহণযোগ্য হচ্ছেন তখন ধীরে ধীরে তারা সেই জিনিসগুলোকে তাদের যা মানে হার্ডেলসগুলো ছিল সেগুলোকে অতিক্রম করছেন, আমি যদি এইভাবে দেখি আর কি। আচ্ছা আচ্ছা। এবং জামাত যদি ধরেন রাষ্ট্রীয় ক্ষমতা, অনেকে এবার আশঙ্কা মানে আশঙ্কা না, আমি বলবো যে কারোর দৃষ্টিতে প্রত্যাশা, কারোর দৃষ্টিতে আশঙ্কা যে জামাত এবারে ক্ষমতায় চলে আসতে পারে। ক্ষমতায় চলে আসলে কিন্তু আমরা দেখতাম যে জামাতের আরো অনেক প্রগ্রেসিভনেস আমরা দেখতে পেতাম। সেটাকে আপনি বাধ্য হয়েও বলতে পারেন, বা সেটাকে হয়তো বলতে পারেন যে পরিবেশ পরিস্থিতির আলোকে সেটাকে মানিয়ে নিচ্ছে, সেটাও আপনি দেখতে পারেন। তবে আমার যেটা মনে হয় জামাত এবারে যতটুকু নির্বাচনকে সামনে রেখে যতটুকু অগ্রসর হয়েছে, এখনকার যিনি আমির আছেন শফিকুর রহমান সাহেব, ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে উনি এটা ধরে রাখবেন বা এটাকে উনি আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আপনি হয়তো দেখেছেন জামাতের একটা সেন্ট্রাল কমিটি ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে প্রায় 21 জন নারী সদস্যকে কর্ম পরিষদের সদস্য করা হয়েছে। কতজনের মধ্যে আমি ঠিক সংখ্যাটা জানি না, টোটাল সংখ্যাটা কত, কিন্তু এটাও একটা ডেভেলপমেন্ট যে আস্তে আস্তে ওনারা কি তাদের যে সুরা সদস্য সেখানে, এটা হচ্ছে কর্ম পরিষদ সম্ভবত, মেবি আমি একটা পোস্টে আমি যেটা পড়লাম। হ্যাঁ হ্যাঁ, না 13 সদস্যের হচ্ছে ওদের নির্বাহী কমিটি, কিন্তু এর পরের যে কমিটি ওটা মনে হয় নির্বাহী কমিটি হবে। আচ্ছা, সেখানে কর্ম পরিষদ বলে তারা নারী রেখেছে। নারীদেরকে জনাব সালেউদ্দিন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে জনাব শফিকুর রহমান তিনি যাচ্ছেন, এখন জামায়াতের কট্টরপন্থী যারা সমর্থক আছেন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া কেমন হতে পারে তাদের মধ্যে, আপনার কি মনে হয়? জামাতে তো তিন ধরনের লোক আছে। আমাদের মঞ্জু ভাই এখানে আছেন, তিনি একসময় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। আমি যতটুকু জানি একজন সাংবাদিক হিসাবে ওনার সঙ্গে যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, অনেকগুলা বিষয় নিয়ে, স্বাধীনতার প্রশ্ন নিয়ে, এর মধ্যে এটা জামাত কখনোই স্বাধীনতার বিষয়ে, তার মুক্তিযুদ্ধের বিষয়ে তার অবস্থান এখন পর্যন্ত স্পষ্ট করে নাই, এখন পর্যন্ত। ফলে এখন এবং স্মৃতিসৌধ তো কখনোই চায় নাই। 2001 সাল থেকে 2006 সালে তারা সরকারের সঙ্গে গিয়েছিল 16 ডিসেম্বরে, 16 ডিসেম্বর, 26 মার্চ। তারা বেগম খালেদা জিয়ার 2 জন মন্ত্রী ছিলেন, মন্ত্রী হিসেবে তারা উপস্থিত ছিলেন, সরকারের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে, তারা দাঁড়িয়েছিলেন। যদিও আর এইবার তো কখনোই শহীদ মিনারে তারা যায় নাই, এটাকে তারা দলগতভাবে নাজায়েজ মনে করে। এখন এটা জায়েজ, তারা কোনো কর্ম পরিষদ হয়েছে কিনা এই ব্যাপারে আমার কোনো তথ্য নাই। কিন্তু উনি একজন নেতার কথা বললেন, জামাতের আমির শ্রদ্ধেয়, তিনি ওনার কথাই বললেন যে এই নেতৃত্ব চাচ্ছেন। তো জামাতের মূলত প্রধান 3 জন নেতা একসময় জাসদ ছাত্রলীগ করতেন। এখনকার প্রধান নেতা হলো জামাতের আমির, নিজে জাসদ ছাত্রলীগ করতেন, উনি নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। জামাতের দ্বিতীয় ব্যক্তি ছিলেন না মনে হয়, উনি ওনার পরিবারের কেউ ছিলেন, উনি বারবার মুক্তিযোদ্ধা। যাই হোক, এটা বিস্তারিত উনি নিজে দাবি করেছেন, ওনার পরিবার মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং উনিও আমাদের নানান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নানান ধরনের ভূমিকা আছে, তো উনিও এরকম ভূমিকার মধ্যে ছিলেন। জামাতের দ্বিতীয় ব্যক্তি, জামাতের মহাসচিব না সাধারণ সম্পাদক বলেন, তিনি জাসদ করতেন, গোলাম পরোয়ার সাহেব দীর্ঘকাল করেছেন। আচ্ছা, দীর্ঘকাল করেছেন। জামাতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আবু তাহের, তিনিও জাসদ ছাত্রলীগ করতেন, আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফলে এই নেতৃত্ব যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনীতি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না, মুক্তিযুদ্ধের পক্ষের যে দল, সেই দল তখন তো তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, জামায়াত যাইতো, তারা প্রভাত ফেরি করতো, এইসবের মধ্যেও তারা হয়তো থাকতে মানে জাসদ ছাত্রলীগের কথা বলছেন। হ্যাঁ, আচ্ছা, জাসদ ছাত্রলীগ তো মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধে তাদের বিরাট কর্মী বাহিনী ছিল, যেটা পরে পরবর্তীতে গেরিলা বাহিনী হইল। এখন তাদের মধ্যে 2-1টা কথা আছে, যেমন তারা যে শহীদ স্মৃতিসৌধে গেছিল, তারা ফুল দেয় নাই। এইবার যে তারা যাচ্ছেন, ফুল দিবেন কিনা সন্দেহ আছে, কারণ ফুল দেওয়াটা তারা পূজা মনে করে, কিন্তু অনেক নেতা আবার গলায় ফুল নিতে আমরা দেখি। তো জামাতের মধ্যে এইসব বিভ্রান্তি আছে, এগুলো তাদেরকে একদম পরিষ্কার করতে হবে। এক এক নেতার এক একটা বলে, দলের একটা সিদ্ধান্ত থাকবে,
এই সিদ্ধান্ততেই সবাই আস্থা এবং বিশ্বাস থেকে এই দলটা করে। জি। ফলে ধরেন মুক্তিযুদ্ধের প্রশ্নে যখন আসে, এই বক্তব্য আসে, জামাতই বলে যে আওয়ামী লীগ এখনো এই 71 এই 24-এর গণহত্যার ব্যাপারে তারা এখনো তারা এখনো ভুল স্বীকার করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের মধ্যে আত্ম উপলব্ধি হয় নাই। আচ্ছা। কিন্তু যখনই আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে তখন তারা 47 সাল থেকে শুরু করে দেয়। এই 47 সালকে মিলিয়ে 71 পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমাদের যত ভুল আছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, ক্ষমা চাই, এগুলা বলে। কিন্তু এই জায়গায় যে তাদের ভূমিকা, দালিলিক ভূমিকা আছে তাদের, যে তারা কি ভূমিকা পালন করেছে। হ্যাঁ, আমি অভিযোগ পাল্টা অভিযোগ আছে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তাদের জড়িত, আমি তারা জড়িত বলি না, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ আছে। কারণ বলি না কেন, এটা নিষ্পত্তি করে যায় নাই। জি। বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যে তারা যুক্ত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওটা নিষ্পত্তি করে যান নাই, কোনো সরকার এই ব্যাপারে নিষ্পত্তি করে যান নাই, এবং এইটার কোনো অগ্রগতি হয় না, আজ পর্যন্ত হয় নাই। বাংলাদেশে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে তার নিষ্পত্তি হয় নাই। আচ্ছা আচ্ছা, তো এই আপনি মাঝখানে যেটা বললেন যে এটা জামায়াতের প্রচার বিভাগ থেকে একটা চিঠি আমরা পেয়েছি, সংবাদ বিজ্ঞপ্তি, সেখানে তারা বলেছে যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে 21শে ফেব্রুয়ারি সকালে শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন। আচ্ছা, আমি বলি, রাষ্ট্র তো কাউকে বাধ্য করে নাই। রাষ্ট্রীয় আচার ওনারা যেভাবে বলছেন যে আমার যাইতে ইচ্ছে হয়েছিল না, কিন্তু রাষ্ট্র বলছে এই জন্য গেছি, এই যে এই জায়গাটি তাদের অস্পষ্ট, এটাকে আমরা বিভ্রান্তি বলি। এখন উনি বিরোধী দলের নেতা এখনো বোধহয় সাংবিধানিকভাবে স্বীকৃত হন নাই। স্পিকার বিরোধী দলের নেতা হিসাবে ওনাকে যে স্বীকৃতি দেওয়া, এটা এখনো হয় নাই। ওনার দল ওনাকে বিরোধী দলের নেতা এবং একজন বিরোধী দলীয় উপনেতা এবং একজন বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করেছে। যেহেতু স্পিকার নাই, ফলে এখনো সাংবিধানিকভাবে তারা বিরোধী দল হিসাবে স্বীকৃতি পান নাই। কারণ বিরোধী দলের নেতা নির্বাচন করার পর, সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতিকে চিঠি দিতে হয় যে আমাদের সংসদ নেতা নির্বাচন করছি, এবার আমাদেরকে সরকার গঠন করেন, গঠনে আমাদেরকে আহ্বান করেন। আর যারা বিরোধী দল নেতা হয় তারা একটা চিঠি স্পিকারকে দিয়ে বলে আমাদের সংসদীয় কমিটিতে এই বিরোধী দল নেতা হয়েছে, তখন স্পিকার একটা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাহলে তারা সরকারিভাবে ইয়ে হয়। কিন্তু এই বক্তব্যতে বলা হচ্ছে যে জামাত বিরোধী দল নেতা হিসাবে না, জামাত বলছে যে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা যাচ্ছেন। তো এইটা মানে তারা যেতে চাচ্ছিলেন না, যেহেতু রাষ্ট্রীয় কর্মসূচি, সেই হিসেবে তারা গিয়েছে। আচ্ছা, আব্দুল নূর তুষার, বাংলাদেশের রাজনীতিতে আপনি দুইজনের বক্তব্য শুনছিলেন, ধর্মভিত্তিক দলগুলোর এই যে জাতীয়তাবাদী প্রতীকের সাথে একীভূত হওয়ার যে প্রচেষ্টা, এটাকে ধারণা আপনি কিভাবে দেখেন? জাতীয়তাবাদী প্রতীকের সঙ্গে একীভূত হওয়ার প্রচেষ্টা তো তাদের ছিল, একদম যে ছিল না তা নয়, তবে কিছু কিছু আচার আচরণে তারা বিরোধী ছিলেন। যেমন তারা মনে করেন যে কোনো মনুষ্য নির্মিত স্তম্ভ কিংবা কোনো মিনার কিংবা কোনো স্থানে পুষ্প অর্পণ করা অথবা মোমবাতি প্রজ্বলন এটা অনইসলামিক, এটা ইসলামের বিরোধী, তারা সেটা মনে করেন। তারা মূলত এই অঞ্চলের সংস্কৃতিকে কখনোই মূল্যায়ন করতে চান নাই। তারা একটা প্যান ইসলামিক সংস্কৃতি তৈরি করতে চেয়েছেন সবসময়, যারা এখানে ধর্মভিত্তিক রাজনীতি করেছেন। কারণ অন্যান্য ছোট ধর্ম যাদের, তারা তো সেই রাজনীতি করে না, তাদের তো ধর্মভিত্তিক দল নাই। জামাত বিরোধী দলের নেতৃত্বে কখনো ছিল না, এবার যেহেতু তারা নেতৃত্ব দিবে এবং তাদের এই অ্যালায়েন্সের মধ্যে অন্যান্য দল রয়েছে যারা এই জাতীয়তাবাদী প্রতীকে বা জাতীয়তাবাদী কর্মসূচিগুলিতে অংশ নেয় নিয়মিত, এবং তারা অংশ নেবে। ফলে তারা প্রথমত তাদের ওই অ্যালায়েন্সকে মেনটেন করতে চায়। ফলে অ্যালায়েন্সের মধ্যে নিজেদেরকে সংস্কৃতি বিরোধী কিংবা প্রতীক বিরোধী এটা তারা করতে চায় না। এবার জামাত তো কোনোদিন কোনো এরকম জোটের নেতৃত্ব দিয়ে ইলেকশন করে নাই এবং কোনোদিন সম্ভাব্য বিরোধী দলও হয় নাই, মানে বিরোধী দলের নেতা প্রধান বিরোধী দল। এবার তো এটা পরিষ্কার তারা হবে, গেজেট হোক বা না হোক এখনো। তারপরে তারা, আপনি দেখবেন যে ইন্ডিয়ান একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তাদের আমির যে তারা প্রগতিশীল মধ্যপন্থী রাজনৈতিক দল বা মধ্যগান রাজনৈতিক দল, হোয়াটএভার। তিনি কিন্তু বলেছেন তারা একটি প্রগতিশীল দল। ফলে প্রগতিশীলতা প্রমাণ করার জন্য তাদের এখন
এই ধরনের কিছু কাজকর্ম করতে হবে। আমার ধারণা তারা পয়লা বৈশাখ ও নাসিরউদ্দিন হোজ্জার মানে এই টকশোতে বসেই কেউ কেউ এসে বলেছেন যে জামায়াতের যারা প্রতিনিধিত্ব করেন অথবা জামায়াত অ্যাক্টিভিস্ট আর কি, তারা বলতে চেয়েছেন জামায়াত এখন মধ্যপন্থী দল। না, মধ্যে আছেন কিনা এটা তো অন্য দূর থেকে দেখলে বুঝবে। আপনি মধ্যে আছেন কিনা এটা আপনি কেমনে বুঝবেন, তাই না? রাস্তার যে দেখছে আমাদের মতো লোকেরা, আমরা বুঝবো ওনারা কতটুকু মধ্যখানে এসেছেন। কিন্তু গত পয়লা বৈশাখের যে ওই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নাসিরউদ্দিন হোজ্জা গাদার পিঠে চড়েছে, জামাত এটা কোনো প্রতিবাদ করে নাই। মানে হোজ্জার মূর্তি হলে ঠিক আছে, কিন্তু এখানে যদি একটা ব্যাঙের মূর্তি থাকে তাহলে ঠিক নাই। ব্যাঙ হইলে খারাপ, হোজ্জা হইলে ভালো, কিন্তু দুইটাই মূর্তি। কিন্তু আসলে প্রবলেমটা ওইখানে। মনে করেন সাপের মূর্তি খারাপ, গাধার মূর্তি ভালো। হোজ্জা কিন্তু গাধায় চড়েছে। বাংলাদেশে কিন্তু কোনো গাধা নাই, এটা জানেন তো? চিড়িয়াখানা ছাড়া বাংলাদেশে গাধা নাই। বাংলাদেশে গাধা জন্মায় না, গাধার কোনো, বাংলাদেশে তো ঘরে ঘরে গাধা আছে। আচ্ছা, তো আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন তো না, যে এটা হয়েছে ওই যে আলিফ লায়লার সালোয়ার কামিজ পরা ওই যে দৈত্য কেহেরমান টাইপের, আপনি দেখেছেন না? মুস্তফা সরয়ার ফারুকী এগুলা করেছিলেন। হ্যাঁ, তো ওনার সংস্কৃতি মন্ত্রণালয় যখন এগুলো বানিয়ে দিয়েছেন, আর্ট কলেজে যখন এগুলো হয়েছে, জামাত কিন্তু এটা বিরোধিতা করে নাই। ফলে এইভাবে তারা একটু মধ্যপন্থায় আসার চেষ্টা করছেন। কিন্তু মধ্যপন্থাটা মনে করেন তুরস্কে, মধ্যপন্থাটা মনে করেন মিডল ইস্টে, কারণ মিডল ইস্টের মাঝখানে মিডল আছে। হ্যাঁ, পৃথিবীর মাঝখান না, কিন্তু ইস্টের মাঝখান। আচ্ছা, হ্যাঁ, তো ওনাদের মধ্যে একটা সংজ্ঞা আছে। এরপর হলো তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছে, কারণ এর আগে এই ধরনের শোভাযাত্রায় গেলে ওখানে ছাত্রলীগ নামে একটি পদার্থ ছিল এবং তারা ঝাঁপিয়ে পড়তো। এইবার অন্তত সেই ভয় নাই, শঙ্কা নাই, কোনো কিছু নাই, তাদের উপরে কেউ ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা নাই। রাষ্ট্র তাদেরকে পাহারা দিবে, কারণ তারা সরকারি একটা বেসরকারি, মানে সরকার এবং বিরোধী দলের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটার মধ্যে জোরালোভাবে প্রবেশ করেছেন। ফলে তাদের ওই নিরাপত্তার অভাবটা তারা বোধ করছেন না। এই সব কিছুর কারণে আমার মনে হয় তারা গিয়েছেন। পাশাপাশি তারা অনেকদিন ধরে দাবি করেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, যেটা খানিকটা সত্যতা আছে। উনি ওই সময় ছাত্রনেতা ছিলেন, উনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্ব ছিলেন, ওই সময়ে তিনি ভাষা আন্দোলনের সমর্থনও দিয়েছেন। তো সেজন্য তারা ওইটাকে একটু মনে করে দিতে চায় যে গোলাম আজম সাহেবের ভাষা সৈনিক ছিলেন, এটা একটা। তবে ওনারা কিন্তু কখনো এই দিবসটিকে শহীদ দিবস অথবা মাতৃভাষা দিবস বলতেন না, ওনারা এটা সবসময় ভাষা দিবস বলতেন। আচ্ছা, তো এইবার কি ওনারা এই ভাষা দিবস বলা ছেড়ে দিয়েছেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ওনারা মানতে চাইতেন না যে ভাষা আন্দোলনের জন্য কেউ শহীদ হয়, শহীদ হতে হবে শুধুমাত্র ধর্মযুদ্ধে। কিন্তু এখন আবার জুলাইতে শহীদ হইলে ওইটা ধর্মযুদ্ধ হয়েছে। ওনাদের কাজে কর্মে অনেক প্রবলেম আছে। প্রবলেমটা থাকাই স্বাভাবিক, কারণ জাসদ ছিল বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দল। প্রথমত সমাজতন্ত্র যারা আবিষ্কার করেছেন তারা কেউ এটার আগে বৈজ্ঞানিক লাগান নাই। জাসদ এটার আগে বৈজ্ঞানিক লাগিয়েছিল, নিজেদেরকে তারা বিজ্ঞানী ভেবেছিল। তারা ভেবেছিল যে চীন, রাশিয়া, এর বাইরেও অন্যান্য সমাজতান্ত্রিক যে দেশগুলি তখন ছিল, তখন কিন্তু পৃথিবীতে অনেকগুলি সমাজতান্ত্রিক দেশ ছিল, তারা ভেবেছিলেন এর বাইরেও একটা সমাজতন্ত্র তারা উদ্ভাবন করেছেন যেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এটার মধ্যে সায়েন্টিফিক একটা ব্যাপার আছে, অন্যগুলো অবৈজ্ঞানিক। এখন ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এগুলো হয় ভাই, কারণ তারা গবেষণার মধ্যেই তো আছেন এখনো। এবং এই বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকদের মধ্যে আরো একজন হচ্ছেন আমাদের এই যে সদ্য প্রয়াত যে সংবিধান সংস্কার কমিশন না কি জানি ছিল, হ্যাঁ, ঐকমত্য কমিশনটা ছিল, ওখানে আলী রিয়াজ সাহেব উনিও জাসদ ছিলেন। তারপরে আমাদের স্বাস্থ্য বিভাগে একজন প্রতিমন্ত্রী ছিলেন সাইদুর ভাই, উনিও জাসদ ছিলেন। আপনি যদি গত সরকারে দেখেন প্রায় একটা বিরাট অংশ উপদেষ্টাদের মধ্যে একাধিক জাসদ ছিল। তো এই জাসদীয় বৈজ্ঞানিকতার ফলাফল যে আমাদের রাষ্ট্রের উপরে কতভাবে খারাপ মানে প্রভাব বিস্তার করেছে তার আরেকটি জ্বলজ্যান্ত প্রমাণ হচ্ছে একবার তারা একটা বৈজ্ঞানিক গণবাহিনী বানিয়ে আমাদের সেনাবাহিনী নিধন করতে শুরু করেছিল। এইগুলো আমরা ছোটবেলায় ছিলাম বলে ভুলে গেছি বললে তো হবে না। ফলে আমি খুবই চিন্তায় আছি যে এই ধরনের আগামী 2 বছর পরে আবার ধরেন ওনারা আরেকটা কথা বলবে, যেমন ওনারা জুলাই স্তম্ভের কোনো বিরোধিতা করে নাই জামাত। আচ্ছা, এই স্তম্ভ ঠিক আছে, কিন্তু শহীদ মিনারের স্তম্ভ খুব খারাপ ছিল। অনেক দিন পর্যন্ত ওনারা বলতেন যে এটা ঠিক না, এটা মুসলমানের জন্য ঠিক না। অনেক ঝামেলা। সেখানে কি ফুল বা জুলাই অনেক অথবা এই জিনিসটা বানানোই তারা বলতেন যেটা বানানো ঠিক না। না, জুলাই স্তম্ভের কথা বলছি না, জুলাই স্তম্ভে তো তারা বিরোধিতা করেন। সেখানে কি কোনো ফুল বা মোমবাতি প্রজ্বলন হয়? আমি ঠিক জানি না। ফুল তো দেওয়া হবে এখনো, তো সেটা কি জামাত দেয় আমি জানি না, কিন্তু ওনারা তো বিরোধিতা করেন না এটা বানানোর। ফলে ওনারা ক্ষেত্র বিশেষে ওনাদের প্রয়োজন অনুযায়ী বিরোধিতা করছেন আর কি। এখন যেটা আমার কাছে মনে হয় যে ধর্মীয় রাজনীতির দলের যেই জায়গাতে স্টিক থাকার কথা
সেটার থেকে তারা একটু দূরে সরে গিয়েছেন। এতে কিন্তু আমাদের মতো যারা একটু আমরা মধ্যপথে থাকতে চাই আমরা খুশি, কিন্তু ওনারা যদি আরও এইভাবে সরে আসেন আমরা আরও খুশি হব। ওনারা যদি আস্তে আস্তে ওনাদের নারীদেরকে ইলেকশন করতে দেন আরও খুশি হব, নারীকে আমির হতে দিলে আরও খুশি হব। ওনারা যদি ধীরে ধীরে আসলে সত্যি সত্যি মাঝখানে চলে আসেন আমরা অনেক খুশি হব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজিকে অনেকটাই বৈধতা দিলেন নতুন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। কালকে এই নিউজটা আপনারা সবাই নিশ্চয়ই নজরে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কি মনে করেন যে এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তোলা হচ্ছে, জোর করে আদায় করছে না, এই জন্য চাঁদা বলা যাচ্ছে না। এখন বিষয় হলো যে আজকে অনেকে প্রশ্ন তুলেছেন যে তাহলে জোর করে তো সরকারি অফিসগুলোতে যে ঘুষ নেওয়া হয়, এখন এই যে ঘুষ নেওয়া হয় না সেটাও সমঝোতার ভিত্তিতেই হয়, তাহলে এই বিষয়গুলো কি আসলে বৈধতার পর্যায়ে পড়ে যায় কিনা? মুজিবুর রহমান মঞ্জু। এটা কালকে আমি এটা নিয়ে সরাসরি পোস্ট দিয়েছিলাম। আমি এ কথাটা বলার চেষ্টা করেছি রবিউল ভাইকে উদ্দেশ্য করে যে সম্মতিতে যেটা নেয় সেটাই তো চাঁদা। আপনাদের অ্যাসোসিয়েশন আছে না, যে ব্রডকাস্টারদের, ওনাদের ওই যে ডাক্তারদের, ওনাদের সাংবাদিকদের, আমাদের অ্যালামনা ইউনিভার্সিটির, আমরা সেখানে চাঁদা দিই। তো এটা তো সম্মতির ভিত্তিতে দেই, সম্মতির ভিত্তিতে যেটা দেওয়া হয় সেটাই চাঁদা। কিন্তু যেটা রবিউল ভাই বলেছেন যে এটা চাঁদা না, এটা ভুল কথা, আমি এটা ওনার সংশোধন করে দিয়েছি। এখন সব চাঁদা বৈধ কিনা সেখানেই প্রশ্নটা এসেছে। মানে ওনার সাথে কিছুটা আপনি একমত যে চাঁদা আসলে বৈধ ইসের না, সম্মতির ভিত্তিতে যেটা বলছে যেটা উনি বলছেন যেটা সম্মতি ছাড়া নেওয়া হয়, জোরপূর্বক নেওয়া হয় সেটা চাঁদা না। সম্মতিতে যেটা নেওয়া হয় সেটাই চাঁদা, আর অসম্মতিতে জোর করে যেটা নেওয়া হয় সেটা তো জুলুম, সেটা তো ডাকাতি, দস্যুতা, তাই না? উনি এই যে কথাটা বলতে চেয়েছেন ওনার কথাটা ভুল। সম্মতিতে যেটা দেয়া হয় সেটাই চাঁদা, তবে এই চাঁদা দুই ধরনের আছে। একটা হচ্ছে যে আমরা খুশি হয়ে যেটা দেই, সে ফর এক্সাম্পল আমি একটা মেম্বারশিপ নেই, আমি সেটা রেগুলার চাঁদা দেই, আমার একটা পলিটিক্যাল পার্টি আছে আমি চাঁদা দেই, বিভিন্ন দলের এই সুবিধাটা আছে। কিন্তু সব কিছু সম্মতিতে, যেটা আপনি বললেন যে ঘুষও তো আমার সম্মতির মধ্যে দিয়ে দেয়, যে ভাই আপনাকে আমি 2 লাখ টাকা দিব, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, ভাই এটা তো সম্মতির ভিত্তিতে হয়। সম্মতির ভিত্তিতে এটা কি বৈধ হবে? এটা তো হবে না। সেজন্য এই কথাটা উনি যেটা বলেছেন, যদিও উনি পরে অনেকগুলো কথা বলেছেন যেগুলোতে হয়তো বোঝা যাচ্ছে যে ওনার কথার মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, বাট উনি যে কথাটা বলেছেন এটা আমাদের বর্তমান প্রচলিত যে চাঁদাবাজি, এটাকে উৎসাহিত করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ পরিবহন খাতে এই যে মালিক শ্রমিক ইউনিয়নের নামে যে চাঁদাটা নেওয়া হয়, আমাদের প্রস্তাব হচ্ছে এটার সরকারি রাষ্ট্রীয় একটা স্বীকৃতি লাগবে, রাষ্ট্রের একটা পদ্ধতিতে এটাতে ইনক্লুড করাতে হবে আপনাকে। আদার দেন সবাই ঘাটে ঘাটে যদি বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন করে চাঁদা নেয় এবং এই সমস্ত চাঁদাগুলো কেউ খুশি মনে দেয় না। উনি যেটা বলছেন সম্মতিতে, কেউ সম্মতি দিয়ে দেয় কিনা আপনি যাচাই করে দেখেন। বাস মালিকদের কাছে যান, বাসওয়ালাদের কাছে যান, শ্রমিকদের কাছে যান, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি যে চাঁদাটা দেন এটা কি খুব খুশি মনে দেন, সম্মতিতে দেন, সবাই বলবে যে না আমরা খুশি মনে দেই না। এবং আলটিমেটলি যেটা হচ্ছে এই চাঁদার প্রভাবটা এসে পড়তেছে কিন্তু আমরা যারা মানে সার্ভিস মানে করছি, এভেল করছি, আমরা যারা ভোক্তা তাদের উপরে গিয়ে পড়ছে। আপনি দেখবেন যে কোনো চাঁদার আসল জায়গায় কি হয়, চাঁদা যখন চাঁদার পরিমাণ বাড়ে ওটার সার্ভিসের রেট বেড়ে যায়। আপনি এই যে আমাদের আগে ডিশে আমরা একটা ফি দিতাম, এখন ডিশের ফি বেড়ে গেছে না, 200 টাকার জায়গায় 500 টাকা হয়ে গেছে, 250 টাকার জায়গায় 600 টাকা হয়ে গেছে। ওই কারণ কি, ওখানে ওদের চাঁদাবাজি বাড়ছে এটার কারণে। সো এটা অত্যন্ত স্পষ্ট যে আমাদের এই পরিবহন খাতের এই চাঁদার জন্য আমাদের এই যাত্রা, পণ্য পরিবহন, আমাদের যাতায়াত ব্যবস্থায় বিরাট ইম্প্যাক্ট পড়ছে, আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং মন্ত্রী হিসেবে ওনাকে এইটার ব্যাপারে অত্যন্ত স্পষ্ট কঠোর জায়গায় থাকতে হবে এবং রাষ্ট্রের উচিত হবে, এটা কিন্তু শুধু আমি বিএনপির দোষ দিব না, এটা যেই ক্ষমতায় যাবে তার মধ্যেই এই সংক্রমণটা হবে, সেই চাঁদাবাজির মধ্যে ঢুকে যাবে সে সমস্ত দলের নেতারা। সেই জন্য আমার কথা হচ্ছে যে সরকারের অত্যন্ত উচিত হবে এই ধরনের বাজারে ঘাটে এই যে বাস মালিক, এই যে ট্রাক চলাচল, নৌ চলাচল, বিভিন্ন জায়গায় যত ধরনের চাঁদা আছে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে একটা সিস্টেমে আনা উচিত, যেটার সাথে গভর্নমেন্টের মানে ইন্টারভেনশন থাকবে। আদার দেন এ ধরনের প্রাইভেট চাঁদাবাজি এগুলাকে একদম স্পষ্ট করে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এবং উনি যেটা বলেছেন এটা ভুল কথা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যেটা নেওয়া হয় এটাকে উনি বৈধ বলেছেন, আমি বলছি যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা হয় সবটা বৈধ না। আমাদের এখানে ঘুষ বাণিজ্য, বকশিস, এবং অনেক জায়গায় দেখবেন বকশিস প্রথাও চালু আছে, এবং এটাও কিন্তু অনেকটা
জোরাজুরি করে দেওয়া হয়, জোরাজুরি করে নেওয়া হয়। Right. সো এটা একদম স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত, না হয় এটা নিয়ে একটা বিভ্রান্তি থেকে যাবে। আচ্ছা সালেহ ভাই, এই বিষয়টা নিয়ে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? আমি এর আগে একটা কথা, তুষার ভাই একটু পয়লা বৈশাখের কথা বললেন, তো এখানে একটা কথা বলে নেই। পয়লা বৈশাখ কিন্তু রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, এটাও রাষ্ট্রীয় একটা আচার। তাহলে আমরা আশা করব জামাত ও পয়লা বৈশাখ উপলক্ষে যেসব কর্মসূচি হবে রাষ্ট্রীয় আচার হিসাবে এটা যোগ দেবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছে। না, পহেলা বৈশাখে রাষ্ট্রীয় এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা কিন্তু এভাবে থাকে না, একদম উপজেলা পর্যায়ে থাকে না। আচ্ছা, সব কর্মসূচি আছে, আমি জানি এটা। আচ্ছা, উপজেলা পর্যায়ে র্যালি হবে, তারপরে বৈশাখের গান হয়, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এটা সারা দেশে এই চিঠি দিয়ে জানানো হয়। আর চাঁদাবাজি যেটা বললেন, এই সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী বলছিল সত্য কথা, কিন্তু সঠিকভাবে বলতে পারে নাই। আবার এই যে সত্য, এই সত্যের মধ্যে একটা নির্মম অসত্য আছে, একটা অপরাধ আছে। 70 দশক থেকে আমাদের দেশে প্রথম বিপ্লবী সড়ক পরিবহন, এই যেটা কমিউনিস্ট পার্টিদের মূলত তাদের শ্রমিক সংগঠন ছিল। তৎকালীন সময় বাংলাদেশের সকল সড়ক পরিবহন তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা এখান থেকে চাঁদা নিতেন। এর একটা অংশ কমিউনিস্ট পার্টি পাইতো নানান হাত ঘুরে, কিন্তু ওই চাঁদার একটা বড় অংশ যারা নেতৃত্ব দিতেন তাদের পকেটে যাইত। তারপরে 91 সালে যখন বিএনপি ক্ষমতা, এই তত্ত্বাবধায়ক সরকার হইল, কমিউনিস্ট পার্টি তখন 8 দলীয় জোটে ছিল এবং তারা 8 দলীয় জোট থেকে পরে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে অংশ নেয়। তখন অনেকগুলা পরিবহন, এই শ্রমিকদের অনেকগুলা সংগঠন আওয়ামী লীগের হাতে চলে যায়। কিন্তু 91 সালে বিএনপি যখন সরকার গঠন করে ফেললো, আবার পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে তৎকালীন সময় বিএনপি নেতারা, কমিউনিস্ট পার্টির নেতারা মিলে, তখন মঞ্জুর হাসান খান ছিলেন, তারা এই টাকাগুলো শ্রমিকদের কাছ থেকে সংগ্রহ করতেন। আপনি একজন সাংবাদিক হিসাবে তদন্ত করবেন, শ্রমিকদের জন্য টাকা নেওয়াটা আমি জায়েজই মনে করি, কিন্তু এটা যদি কাঠামো থাকতো যে একজন শ্রমিক একটা গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে, তার গাড়িটা বন্ধ, ওর একটু আর্থিক সাপোর্ট দরকার, অথবা সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, নিহত হয়েছে, তার একটা আর্থিক সাপোর্ট দরকার, নিবে তো শ্রমিকের কল্যাণে। আপনি যদি তদন্ত করবেন, শ্রমিকের কল্যাণে কোনো টাকা এখানে খরচ হয় না। তারা ওই শ্রমিক দিবস, পয়লা মে দিবস আসলে বড় একটা র্যালি করে, শ্রমিকদের মুক্তি চায় বলে একটা বড় র্যালি করে একটা বড় খরচ দেখায়, বাকিটা শ্রমিক নেতাদের পকেটে চলে যায়। এর সঙ্গে যুক্ত আছে আরেকটা, কিন্তু এখানে চাঁদাবাজি কিন্তু দুইটা হয়, গাড়ি ভাড়ায় দুইটার কারণেও বাড়ে। পরেরটা হলো মালিকদের একটা সংগঠন আছে, এখানেও ওই রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ওইসব মালিক সংগঠনগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু এই যে মালিকদের কাছে চাঁদা নেয়, একটা গাড়ি নামাইতে হলে একটা হিউজ পরিমাণ চাঁদা দিতে হয়, নাহলে আপনি গাড়ি ওই লাইনে নিতে পারবেন না। লাইন পরিবর্তন করলো, আপনি মনে করেন ঢাকা নারায়ণগঞ্জ চালাচ্ছেন, এবার ঢাকা টু মিরপুর নেবেন, ওখানেও একটা বড় চাঁদাবাজি হয়। এটা আমি এখন চাঁদাবাজি বললাম এই জন্য যে এটা শ্রমিকদের কল্যাণে বা বাস মালিকদের কাছে যেটা নেওয়া হয়, মুষ্টিমেয় কিছু মালিকদের এটা কুক্ষিগত করে। প্রশ্নটা যেটা, এটা সমঝোতার ভিত্তিতে হয় কিনা সেটা হচ্ছে কথা। সমঝোতা না, এটা আমাদের এই প্রথাগতভাবে চলে আসছে। না, সেই প্রথাগতভাবে, মানে এটাই জায়েজ হয়ে গেছে বিষয়টা, পুরো সিস্টেমটা এটা প্রথাগতভাবে চলে আসছে, কিন্তু এটা জায়েজের মতোই আছে। যেমন এই যে শ্রমিক সংগঠনের নামে হচ্ছে, কিন্তু বহু জায়গায়, ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যান, হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় আপনার গাড়ি আটকাবে বলবে এটা হলো ওই জেলারটা, প্রতি জেলায় জেলায় আবার আরেকটা একটা আছে কেন্দ্র, আবার জেলায় জেলায় সড়ক পরিবহন আছে। এইগুলা সরকারের দায়িত্ব। যোগাযোগ মন্ত্রী যদি বলতেন যে শ্রমিকদের নামে এই টাকাটা কেন নেওয়া হয়, শ্রমিকের কল্যাণের জন্য তো নাকি তারা কই মাছ খাওয়ার জন্য নিচ্ছে,
তো শ্রমিকদের কল্যাণে ব্যয় হয় কিনা সরকার এটা দেখবে। এটা উনি বলছেন। সেই জন্য শ্রম কল্যাণ মন্ত্রণালয় আছে। না, এটা উনি বলছেন, কিন্তু এখানে মূল কথাটা যেটা ফারাবি বলল সেটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে নেওয়াটাকেই উনি বলছেন যে এটা চাঁদা না। ঠিক আছে, আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছি যে সমঝোতার ভিত্তিতে নেওয়াটা চাঁদা, আর জোরপূর্বক যেটা নেয় সেটা তো ভাই সেটা তো হচ্ছে আমার বক্তব্য হলো যে চাঁদা শ্রমিক, যে সমঝোতার ভিত্তিতে যে চাঁদা নেয় যেটা শ্রমিকরা পায় না, এটা আত্মসাৎ, লুটপাট এবং সেটা মানে এই যে কালচারের পার্ট হয়ে গেছে, সেটা মানে যুগ যুগ ধরে বাংলাদেশে এটা ইনহেরেন্ট একটা ব্যাপার হয়ে গেছে, মানে এটাই হবে। মানে আপনি যদি পঞ্চগড় থেকে ঢাকায় ট্রাকে করে এক ট্রাক পটল নিয়ে আসেন, সেটা আসতে সময় যে 10-12টা জায়গায় যে টাকাটা দিয়ে আসতে হলো ওই ট্রাকের, এবং সেই ট্রাকের ওই পঞ্চগড় থেকে যে আপনি 5 টাকা করে কিনে নিয়ে আসছেন, সেইটা ঢাকায় আসতে আসতে 55 টাকা হয়ে যায় 1 কেজি পটলের দাম। এবং সেটা যে চাঁদার কারণে হয়, এই আদারওয়াইজ সেটা 30 টাকাই থাকতো বা 25 টাকা থাকতো। আপনি দেখবেন ওই তাদের একটা গঠনতন্ত্র আছে, এই গঠন ওই সড়ক পরিবহন যেসব ইউনিয়ন আছে, আচ্ছা, এখন তো নানান ধরনের ইউনিয়ন আছে, এখন আর ছাত্র কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠনের মধ্যে নাই, সব দলেরই আছে, এখন সব দলেরই আছে। তো ওদের আবার একটা গঠনতন্ত্র আছে। তো এই গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু পুরো টাকাটা শ্রমিকের কল্যাণে ব্যয় হওয়ার কথা। আচ্ছা, হয় না। আচ্ছা, কোনোদিন কোনো শ্রমিক কোনো টাকা পায় না। আচ্ছা, ফলে এইটা বন্ধ হওয়া এখন দরকার। আচ্ছা, আব্দুল নূর তুষার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক, প্রশ্ন তুলেছেন যে সড়কে চাঁদাবাজিকে সমঝোতার নামে গ্রহণযোগ্যতা দেয়া হলে বিআরটিএ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, আইন শৃঙ্খলা, বিচার, পাসপোর্ট, ভূমি প্রশাসন ইত্যাদি সেবার পাশাপাশি সরকারি ক্রয় উন্নয়ন প্রকল্প, ব্যাংক, বিদ্যুৎ সহ সব খাতে একই তত্ত্বের ধারাবাহিক প্রয়োগ এবং প্রসার কিভাবে নিয়ন্ত্রিত হবে, এই প্রশ্ন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার তুলেছেন। আপনি কি বলবেন যে এই বিষয়টা কি আসলে একটার সাথে আরেকটা এভাবে জড়িত কিনা? প্রশ্নটা তো যৌক্তিক, কারণ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা আছেন, তো কোনো একটি খাতের শ্রমিকরা বা মালিকরা এইভাবে যদি একটি চাঁদাবাজির মিউচুয়াল রিলেশনশিপ তৈরি করেন, তাহলে অন্যান্য জায়গায় কেন হবে না? অন্যান্য জায়গায় এটি হতে পারে এবং এইটি কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তখন দেখা যাবে যে সকলেই বলতে থাকবেন যে আমাদেরও তো এখানে মালিক শ্রমিক আছে, আমরাও চাঁদাবাজি করব। এখন সেটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন? সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা হয় না, সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা হয় না। চাঁদা আসলে কেউ না কেউ চাপিয়ে দেয়। ধরেন কখনো কখনো চাঁদা গঠনতান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু চাঁদার পরিমাণটা নির্ধারণ করে কে? এই যে বছর বছর চাঁদার পরিমাণ বেড়েছে না, এই যে চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে, সেটা কোন নীতির ভিত্তিতে বাড়ানো হয়েছে? কে এটাকে বাড়ায়? এই চাঁদার টাকা কোন অ্যাকাউন্টে জমা হয়? এই চাঁদার টাকার উপরে কেউ কি কর দেয়? তাই না? একটি আইনসঙ্গত আয়ের উপরে কেউ কি ট্যাক্স দেয়? এই ইউনিয়নগুলোকে ট্যাক্স ফ্রি, এনবিআর কি এদেরকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে? এইগুলির তো কোনো জবাব নাই। শুধুমাত্র বললেই হবে যে আমি আর আপনি ঠিক করেছি আমরা চাঁদা দিব, অথবা আমরা একজন আরেকজনকে চাঁদা দিচ্ছি, এটা হয়ে গেল। আর চাঁদাটা শেষ পর্যন্ত কে দেয়? আসলে প্রত্যেকটা পরিবহনের কাছ থেকে চাঁদাটা আদায় করা হয়। প্রতিটি পরিবহন কেন চাঁদা দিবে? যদি মালিক সমিতির সদস্য হিসেবে মালিকেরা থাকেন, মালিকরা তাদের বাৎসরিক আয় থেকে বা মাসিক আয় থেকে একটা নির্দিষ্ট চাঁদা সমিতিকে দিতে পারেন। প্রত্যেক গাড়িতে কেন, প্রত্যেক ট্রিপে কেন চাঁদা উঠাতে হবে? তারপর আরো একটা ব্যাপার আছে, ধরুন শ্রমিকরাও যদি তাদের ইউনিয়নে চাঁদা দেয়, তাহলে ওয়াই ইন এভরি ট্রিপ হিসাব থাকবে যে আপনার আয় থেকে আপনি মাসিক এত টাকা দিয়ে দিবেন। সেটা হতে পারে, সেটার একটা অঙ্ক থাকতে পারে, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। কিন্তু যেটা উঠছে আপনি দেখেন, একটা ট্রাক যেমন পঞ্চগড় থেকে এখানে আসলে চাঁদা দেয়, আবার এখান থেকে পঞ্চগড় গেলেও চাঁদা দেয়। আমরা সবসময় শুধু পটলের দাম বা এটা হিসাব করছি, কিন্তু এর বাইরে এই পুরো প্রক্রিয়াটা যে একটা অন্যায় প্রক্রিয়া, সেটা নিয়ে কথাই বলছি না। কোনো ধরনের লেজিটিমেসি ছাড়া, কোনো আইন ছাড়া, কোনো বৈধতা ছাড়া শুধুমাত্র আমি আর আপনি ঠিক করলাম এই জন্য আমরা চাঁদা নিতে পারি বা আমরা টাকা তুলতে পারি? এটা তো আমরা পারি না। ইজারার যে দেওয়া হয়, সরকারি ইজারা, সেটার তো একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু মূল্য নির্ধারণ করে তারপরে কাউকে ইজারা দিয়ে দেওয়া হয়, সে টাকাটা তুলতে থাকে। এইখানেও ধরেন একটা বৈধতা আছে, সরকার ইজারার মূল্যটা নির্ধারণ করে দিয়েছে। রাস্তায় যে চাঁদা ওঠে এটাকে সরকার নির্ধারণ করে দিয়েছে, সরকার বলে দিয়েছে যে এই চাঁদার পরিমাণ এত হবে এবং এই 5টা পয়েন্টে চাঁদা উঠবে কিংবা 2টা পয়েন্টে, সেটা তো সরকার বলে দেয় নাই, তারা তাদের ইচ্ছা মতো করে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি যাচ্ছিলাম হচ্ছে কুয়াকাটার দিকে আমার এক আত্মীয়ের সঙ্গে, দেখা গেল যে যারা ইজারা তোলেন তারা সকল গাড়িকে রাস্তার ডান দিক দিয়ে যেতে বাধ্য করছে, মানে একটা রোড খুলে দিয়েছেন একটা ব্রিজের উপরে। ব্রিজটা কিন্তু দুই দিক থেকে আসা যাওয়া করবে না,
তা আমি জিজ্ঞেস করলাম এটা কেন হবে, আমি কেন হঠাৎ বাম দিক থেকে ডান দিকে যাব? বললো যে আমাদের 2টা বাসকলে দিয়ে লোক আটকে চাঁদা নিতে গেলে আমাদের 2 পাশে 3জন 6জন লোক রাখা লাগে, এই জন্য আমরা একদিকে রেখেছি 3 জন লোক। না, সেটা কি চাঁদা নাকি টোল? টোল, কিন্তু আপনি লক্ষ্য করেন টোল, কিন্তু তারা 3টা লোক কমিয়ে দিয়েছে। সরকার কি তাদেরকে অ্যালাউ করেছিল যে রাস্তার ট্রাফিক আইন বদল করে দিয়ে সব গাড়িকে ব্রিজের একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে এবং নিয়ে শুধু একটা বাসকল দিয়ে চাঁদা নিবে? ওদিককার গাড়ির জন্য 3 জন, এদিককার গাড়ির জন্য 3 জন, মানে তারা 2টা ঘর, মানে গুমটি ঘর না বানিয়ে একটা ঘর বানিয়েছে, ওইটা দিয়ে চাঁদা তুলছে, মানে ইজারা তুলছে। আমি তখন বললাম যে আমি যাব না, আমি কিছুতেই রাস্তা পরিবর্তন করব না। আপনাকে চিনে ছেড়ে দেয় না, চিনেছে, কিন্তু তারা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে এটা এদিক দিয়েই যাইতে হবে স্যার। এক পর্যায়ে পুলিশ আসলো, পুলিশ এসে বললো আপনি এরকম করেন কেন? আমি বলছি আমি কোনোভাবেই যাব না, কারণ অন্য জায়গাতেই আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাব আমার নামে কেস হবে, কিন্তু এইখানে যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন কেন কেস হবে না? বলে এরা লোকাল লোক, এদের সাথে এরকম করা যায় না, এরা পলিটিক্যাল লোক। আমি বলছি সেটা তো আপনার দেখার দায়িত্ব না, আপনি তো পুলিশ। তখন কিন্তু তারা সত্যি সত্যি আমাকে সোজা রাস্তা দিয়ে যেতে দিল, এবং ওইখানে যেহেতু লোক নাই, আমি বলছি এখানে লোক নাই, তাহলে আমি দিব না এই টাকা, কারণ এখানে তো লোক নাই। তখন তারা তাড়াতাড়ি ওই পাশ থেকে আবার এই পাশে আসলো, চাঁদা না দেওয়ার ফোন দিয়ে এসে টাকাটা নিল। তখন আমি বললাম তোমরা তাহলে এই পাশ থেকে ওই পাশ যাতায়াত করো, এইভাবে দৌড়াদৌড়ি করে টাকা তোলো, কষ্ট করে খাও। কিন্তু দেখেন এইভাবেই কিন্তু আমাদের সড়কগুলিতে টাকা ওঠে, এইভাবেই কিন্তু একটা টোকেন, আপনি দেখবেন টোকেন থাকে এবং সেই টোকেন হস্তান্তর হয়। এই যে টোকেন দিয়ে দিয়ে পুরা রাস্তায় আসতে হয়, এইটা কি বৈধতা? এবং যে দলটি সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছে, যে দলের নেতা বলেছেন তার প্রথম কাজ হবে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যিনি কথা দিয়েছেন যে তিনি নিরাপদ একটি বাংলাদেশ তৈরি করবেন, সেই দলের মন্ত্রী প্রথম দিন এই কথা বলতে পারে, এটা তো খুবই হতাশার। ওনার মনের মধ্যে যদি এটা থাকেও, এটা তো ওনার এইভাবে বলাটা উচিত হয় নাই। আমি 2 ভাবে দুঃখ পেয়েছি, একটি হচ্ছে যে ওনার এই কথা বলে ফেলাতে, আরেকটা হচ্ছে উনি বলতে গিয়ে যা বলেছেন সেটা সম্পূর্ণ অনৈতিক। আচ্ছা, আমি এই তুষারবার সাথে একটা কথা যুক্ত করি। আমি এবার নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। জি, তা আমি আসার সময় দুশ্চিন্তা পড়ে গেলাম যে আমার কাছে তো টাকা শেষ হয়ে গেছে। ঢাকা থেকে আমি যখন গেলাম, বিলি করতে করতে শেষ হয়ে না গেছে নাকি? না, প্রতি 10-50 কিলোমিটার পরই টুল দিতে হয়। ছোট ছোট ব্রিজের জন্য টুল দিতে হচ্ছে, একটা রাস্তা মেরামত করছে ওটার জন্য টুল দিতে হচ্ছে। শহরগুলোতে ঢুকতে দেখি শহরে টুল দিতে হয় না। এর মধ্যে পদ্মা সেতুর টুল একটা ভয়াবহ আকারে ছিল, এটা তো দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে মনে হয় ঝিনাইদহ পর্যন্ত জায়গায় 3 বার দিলাম, ঝিনাইদহ থেকে আমি বরিশাল যাওয়ার পথে আরো 2 বার দিলাম। পরে আমি দেখলাম, আমি টাকা গুনতেছিলাম যে আমার কি যাওয়ার ভাড়াটা আছে কিনা। এই অবস্থা টুল, আপনি এখান থেকে যদি এই পঞ্চগড় যান, না এত হাজার হাজার কোটি টাকা দিয়ে এই রাস্তা বানিয়েছে, ব্রিজ বানিয়েছে, পদ্মা সেতু বানিয়েছে, টোল দিবেন না? এই টুলটা কে নিয়ে যাচ্ছে আপনি কি খোঁজ নেন, তদন্ত করেন। এই টুলে সরকার কতটুকু পায়, ইজারাদাররা যে টাকা তুলে এর মধ্যে কতটা দেয়। এটা কোন সময়ের ঘটনা? এইবার এই কয়েকদিন আগে তাহলে সেই সময় তো অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় তো কোনো যে সরকারি বিএনপির বা জামাতের বা সরকারের কেউ দুর্বল ছিল না, না। আমরা তো এগুলো উত্তরাধিকার পাইছি। এই পচা সিস্টেম, পচা ব্যবস্থা, এগুলো যে এই তুষার ভাই বললেন যে উনি তো একটা ওয়াদা করেছেন যে একটা নিরাপদ, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা শান্তির বাংলাদেশ উপহার দিবেন। আমরা তো এই নতুন একটা বাংলাদেশ দেখতে এখন আগ্রহী বসে আছি। সব তরে উনি রাতারাতি পরিবর্তন করতেও পারবেন না, দেশ রাতারাতি পরিবর্তন হওয়ার মতো না। কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আমরা খারাপ থেকে একটু ভালোর দিকে যাচ্ছি ক্রমাগত। আচ্ছা, মুজিবুর রহমান মঞ্জু, আমরা একটু আসতে চাই এই গত সরকার, একদম গত সরকার বলতে এখনো তো নতুন সরকার ফর্ম আনুষ্ঠানিকভাবে করে নাই, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে সরকার হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যারা সমালোচনা করছেন, যারা তাদেরকে নিয়ে ভালো কথা বলছেন, তাদের মোটা দাগে বিশ্লেষণ ছিল যে এই সরকার অন্তত যে ভঙ্গুর অর্থনীতি ছিল সেই জায়গাটায় তারা 34 বিলিয়ন, যেটা 19 বিলিয়ন ছিল রিজার্ভ, সেখানে তারা 33 না 34 বিলিয়ন করে গেছে। তারা ব্যাংক খাতে একটা শৃঙ্খলা এনেছে, তারা ডলারের দামকে একটা জায়গায় স্থিতি করতে পেরেছে, ইকোনমিক দিকটাই তারা গুরুত্ব দিতে চান। আর যারা তার সমালোচনা করছেন তারা বলতে চান যে মানে দু একজনের মন্তব্য দেখলাম, বড় অর্থনীতিবিদ, নাম না বলি, বলছেন যে শেখ হাসিনার সময় যা ছিল তার চাইতে আরো খারাপ করে দিয়ে গেছেন তারা। কি বলবেন? জি, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রাজনৈতিক স্টেবল সরকার সাথে তুলনা করি,
তাইলে নিঃসন্দেহে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা খুব বেশি প্রত্যাশিত কিছু পেয়েছি এটা বলা যাবে না। কিন্তু আপনি যদি প্রেক্ষাপট বিবেচনা করেন, অর্থাৎ এই যেমন প্রফেসর ইউনূস কিন্তু তার বিদায়ী ভাষণে বলেছেন যে আমরা মাইনাস থেকে শুরু করেছি, জিরো থেকেও না। মাইনাস থেকে কেন? কারণ উনি যখন টেক ওভার করেছেন তখন কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত, উনি একেবারে একটা ভঙ্গুর অর্থনীতি, এটা প্রশাসন ভেঙে গেছে, পুলিশ বলতে কিছু নাই, তারপরে দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি, এরকম একটা জায়গায় এসে কিন্তু উনি হাল ধরেছেন। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতিকে বিবেচনায় রেখে যদি করেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব সেটা হচ্ছে যে সে 1.5 বছরের মাথায় একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার হচ্ছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে মোটা দাগে, কারণ ওনাকে অনেকে সন্দেহ করেছিলেন, প্রচুর পরিমাণে সন্দেহের তীর ছোড়া হয়েছিল যে এরা আসলে ক্ষমতা ছাড়বে কিনা, পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি একটা বিষয় ছিল। সুতরাং এই জায়গাটাকে আপনি দেখতে পারেন যে এই সরকারের যে ক্ষমতা হস্তান্তরের জায়গাটা তারা আন্তরিক ছিলেন, এটা হচ্ছে তাদের কৃতিত্ব। আদারওয়াইজ আপনি দেখেন সেই আন্তরিকতাটা বাধ্য হয়েছিলেন কিনা, কারণ এই সরকার যখন আপনার ওথ নেয়, যখন তারা বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে একজন নিয়েছিল, আমরা যখন প্রশ্ন করছিলাম যে আপনারা কত দিনের মেয়াদে, মানে এই প্রশ্নটাই ছিল আলটিমেটলি যে আচ্ছা কি পরিমাণ, আপনার 3 মাস লাগবে, 6 মাস লাগবে, যেহেতু এটা তত্ত্বাবধায়ক সরকার না, তারা সুনির্দিষ্ট আচ্ছা এটা সময় আসলে বোঝা যাবে, বলা যাবে। এটা আমরা বারবার সমালোচনা করেছি এবং আপনার মনে থাকার কথা যে আমরা সবসময় বলেছিলাম যে এই সরকারের একটা নির্দিষ্ট কাজের পরিধি এবং সময়ের পরিধি নির্ধারণ করা উচিত ছিল। প্রফেসর ইউনূসের উচিত ছিল অ্যাকচুয়ালি উনি দেশে আসার পরে উনি সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে বসা দরকার ছিল। বসার পরে ওনার জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনারা আমার কাজের পরিধি কী, আমি কি করব, আপনারা আমার কাছে কি চান। যেমন আপনি দেখেন 300টা আন্দোলন হয়েছে ওনার সময়। তো এখন এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে সমস্ত দাবি দাওয়া নিয়ে গিয়েছি, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। এর মধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা মানে আপনার ওই যে করিডোরের প্রশ্ন আসলো, বন্দর ইজারা দেওয়ার প্রশ্ন আসলো, অর্থনৈতিকভাবে আমেরিকানদের সাথে একটা চুক্তির বিষয় আসলো, আমেরিকা একটা শুল্ক আরোপ করেছে, এই জিনিসগুলো আসলো, এই ধরনের অনেকগুলো ইস্যু। এরপরে ধরেন ভারতের সাথে একটা সম্পর্কে টানাপোড়েন গেল, আমাদের এখানে মানে মাইনরিটি কমিউনিটির উপরে অত্যাচার হচ্ছে, এরকম একটা প্রোপাগান্ডা শুরু হলো। এর বাইরে অনেকগুলো ইস্যু আপনি তো দেখেছেন, শুধু ঢাকা কলেজ আর সিটি কলেজেরই তো মারামারি হয়েছে বেশ কয়েকবার। তো এই জাতীয় জিনিসগুলোতে দেখা গেছে যে সরকারকে তার এরপর বড় বড় কিছু অ্যাসাইনমেন্ট তো আছে, যেমন ধরেন আমাদের একটা গণহত্যার বিচারের ব্যাপার আছে, আহত পঙ্গুদের চিকিৎসার একটা ব্যাপার ছিল, মাঝখানে কিন্তু একটা বন্যা পরিস্থিতি এসেছে দেশে। তো এই সব মিলিয়ে আমি যেটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার গুছিয়ে কাজগুলো করতে পারে নাই। এটা তাদের দক্ষতার যথেষ্ট অভাব ছিল, রাজনৈতিক পরিপক্কতার যথেষ্ট ঘাটতি ছিল। 10-এর মধ্যে আমি তো বলবো যে 100-তে 45-50 এরকম। 100-তে 50। আব্দুল নূর তুষার, আপনি কত দিতে চান? আর আপনার সাথে যদি আরো একটু সহজ করে দিই, 111-এর সরকারের মেয়াদও এর থেকে একটু বেশি ছিল মনে হয়, সেই সরকারের সাথে যদি এই সরকারের মিলান, আপনি যদি একটু কম্প্যারিজনে আসেন। 111-এর সরকারের সাথে আমি এই সরকারকে মেলাতে চাই না, কারণ 111-এর সরকার কোনো জুলাই আন্দোলনের মতো এরকম বড় আন্দোলনের ভেতর দিয়ে আসে নাই, এত রক্তপাতের ভেতর দিয়ে আসে নাই। এই সরকার সম্পূর্ণভাবে 111-এর সরকারের চেয়ে আলাদা। 111-এর সরকারের সামরিক বাহিনীর অনেক বিরাট প্রভাব ছিল, নানান ধরনের কর্মকাণ্ড ছিল যেগুলির মধ্যে অনেক অবৈধতা মানে ছিল। ওই সময়ে বড় দলের নেত্রীদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, বিভিন্ন নেতা কর্মীদের ধরে নিয়ে অত্যাচার করা হয়েছিল। ফলে ওইটার সঙ্গে এইটার সরাসরি তুলনা না করাই ভালো। তবে আপনি যদি আমাকে নম্বর দিতে বলেন তাহলে অনেকগুলি ক্ষেত্রে নম্বর দিতে হবে। প্রথমত আমরা যদি অর্থনীতির ক্ষেত্রে আপনি প্রশ্ন করেছিলেন, আমি তুলনা করি শেখ হাসিনার সময়ের সাথেই। জুলাই মাসের শুরুতে শেখ হাসিনার মানে শাসনে $26.88 বিলিয়ন ছিল আমাদের ফরেন রিজার্ভ। এই সরকার 26.88 বিলিয়ন ছিল, যেটা জুলাই মাসের শেষে এসে 20.48 বিলিয়ন হয়ে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এইটা আমি দেখে বলছি। এবং ওই মাসে $1.91 বিলিয়ন রেমিটেন্স এসেছিল, এত বন্ধ করে রাখতে মানে বলার পরেও। এটা জুলাই 24-এর কথা বলছি আমি। কিন্তু এইবার যখন ওনারা যাবেন, এইবারের জুলাই 25-এ, আমি 25-এর তুলনা করছি, যাওয়ার সময় না, তখন এই রিজার্ভটা ছিল 31.72
যেটা রিজার্ভটা বেড়েছে, রিজার্ভটা বেড়েছে $31.72 বিলিয়ন হয়েছে, কিন্তু এটা $5 থেকে $6 বিলিয়ন যেটা বেড়েছে সেটা হচ্ছে আমদানি টোটালি কৃচ্ছ্রতা সাধন করা হয়েছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি একেবারে জিরোতে, বিনিয়োগ যেহেতু বন্ধ, অভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না, সেই কারণে এই ডলার জমতে শুরু করেছে আমাদের। না, এর মধ্যে কিন্তু আপনার IMF এর, ওয়ার্ল্ড ব্যাংকের, এদিকে চায়না লোনগুলো তারা না, লোন তারা পরিশোধ করেছেন কিস্তি অনুযায়ী, তারা অতিরিক্ত কোনো লোন পরিশোধ করেন নাই। টাইম টু টাইম কিস্তিতে যেটা আসে সেটা শোধ করেছেন, সেটা তখনও শোধ হচ্ছিল। এইটা কখনো বাংলাদেশ মিস করেনি এখনো পর্যন্ত, কোনো কিস্তি ফেল করেনি, ওই সময় শোধ হচ্ছিল, এটা নিয়মিত শোধ করে যাচ্ছে। ডলারের দাম ছিল 117 টাকা, সেই ডলারের দাম এখন কিন্তু 123 টাকা বা 122 টাকা অথবা 124 টাকা। 117, 122 পর্যন্ত কিন্তু উঠেছিল, 120 টাকা না উঠেছিল আবার নেমে গিয়েছিল। আপনাকে যখন তুলনা করবেন পয়েন্ট টু পয়েন্ট তুলনা করতে হবে, জুলাই টু জুলাই, জুন টু জুন, তাই না? হ্যাঁ, মাঝখানে এটা উঠানামা করতে পারে, এটা সবসময় করে, কিন্তু সরকারি রেট ওইভাবে ফ্লাকচুয়েট করে নাই। সরকারি রেট কিন্তু 117, 118 টাকাতেই ছিল, যেটা এখন সরকারি রেটে 122 টাকা বা তার চেয়ে বেশি। ঠিক আছে, কিন্তু আমাদের প্রবৃদ্ধির হার অর্ধেক হয়ে গিয়েছে, 3-এর কাছাকাছি, 3-এর চেয়ে একটু বেশি, এটা তো ব্যর্থতা। আমাদের বেকারত্ব বেড়েছে, এটা তো ব্যর্থতা। আমাদের বিনিয়োগ কমে গিয়েছে, এটা তো ব্যর্থতা। ওই আন্দোলনের বছরও বাংলাদেশে যত ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, এখন এই গত 18 মাসে তার চেয়ে কম ইনভেস্টমেন্ট হয়েছে সাম্প্রতিক সময়ের মধ্যে, এটা তো ব্যর্থতা। তাহলে ভালো প্রেজেন্টেশন দিলে যে ভালো বিনিয়োগ হয় ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, আকাশ থেকে লাভ দিলে লাভ দিতে পারে, কিন্তু আকাশ থেকে লাভ দিলে আকাশ থেকে টাকা পড়ে না, এটা বুঝতে হবে। এইবার আসেন আমরা যাই সামাজিক নিরাপত্তা। বাংলাদেশে এইভাবে রাস্তাঘাটে মব হওয়া, রাস্তাঘাটে একজন আরেকজনকে অপমানের শিকার করা, নিরাপত্তাহীন বোধ করা, মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাওয়া, বাটার দোকান লুট হওয়া, এটা আমরা দেখি নাই। এটা তো আমরা দেখেছি। আইন শৃঙ্খলাতে তারা তো শূন্য পাবেন, মাইনাস পাওয়ার কথা। আচ্ছা, তারপরে এবার আসেন স্বাস্থ্য ব্যবস্থা। গত সরকারের সময় টিকা দেওয়া, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুদের যে প্রয়োজনীয় টিকা সেটা দেওয়া যাচ্ছিল না, বহু শিশু তার টিকার ডেট মিস করেছে। এটা নিয়ে কোনো রিপোর্ট হয় নাই, কেউ কোনো কথা বলে নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা অপদার্থ টিমকে বসিয়ে দিয়ে, যারা স্বাস্থ্যের কিছুই বুঝে না, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে 12টা বাদ দিচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে। আচ্ছা, এইসব সূচক বিবেচনা নিয়ে কত দিবেন? এইসব সূচক বিবেচনা নিয়ে আমি ওনাদেরকে নাম্বারের উপযুক্ত মনে করি না। ওনারা নাম্বারই পাবে না, টেস্টে ফেল করে না, টেস্টে ফেল করে আবার ম্যাট্রিক পরীক্ষার জন্য 1 বছর দেরি করতে হয়। এই সরকারকে অটো পাস করানো ছাড়া কোনো উপায় নাই। ওনারা পরীক্ষা দেয়নি, তো পরীক্ষাতে ফেল করেছে। পরীক্ষাই দেয় নাই, পরীক্ষা ফেল করেছে। পরীক্ষা কোথায় দিয়েছে? ওনারা তো পরীক্ষা দিতে রাজি নাই, ওনারা জবাবদিহি করেছেন। ওনারা মানুষজনকে ভুয়া মামলা আটক হতে দিয়েছেন, অথচ তারা বলেছিলেন ভুয়া মামলার দিন বন্ধ হয়েছে। না, শেষ পর্যন্ত সম্পদের হিসাব কিন্তু দিয়ে গেছে। সম্পদের হিসাব কিভাবে দিয়েছেন আসেন এইবার এটা বিবেচনা করি। আমাদের সম্পদের হিসাব দিতে হয়, সম্পদের হিসাব দিতে হয় 4টা জিনিস দিতে হয়। ওই বছর আপনি কত আয় করেছেন, বছরের শুরুতে কত টাকা আপনার কাছে বা কত সম্পদ ছিল, বছরের শেষে কত সম্পদ আছে, এবং আপনার দায় দেনা কি আছে। ওনারা বলেছেন শুরুতে কত সম্পদ ছিল, শেষে কত সম্পদ ছিল, দায় দেনা কি আছে, আয় কত এটা বলেন নাই। তাহলে আমি কি করে বুঝবো ওনারা আয় করে ওইটা বালিশের নিচে রেখেছেন কিনা? আচ্ছা, সবারই দেখে অলমোস্ট আয় বেড়েছে। সালেহ ভাই যদি একটু। আমি তো এই সাফল্য ব্যর্থতা আছেই, তুষার ভাই সাফল্য শুধু নির্বাচন, সাফল্য ব্যর্থতার কথা বলছি, সাফল্য শুধু নির্বাচন। কিন্তু আমি এইটা এভাবে বলবো যে ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বেন না, নির্বাচন দিবেন না, কিন্তু উনি নির্বাচনটা সুন্দরভাবে করেছেন। বাংলাদেশে এই প্রথম একটা নির্বাচনে একটা ভোট কেন্দ্র বন্ধ হয় নাই। ভোট কেন্দ্র বন্ধ হয়েছে, একটা ভোট কেন্দ্র বন্ধ হয় নাই বাংলাদেশে। এইবার এইবার ভোট কেন্দ্র ওই শেরপুরে হয়েছিল, ওটা আবার হয়েছে। ওই পাত্তর এখানে একটা হয়েছিল, ওটা আবার চালু হয়েছে। আপনি একটা আসন আমাদের এখানে মানে একটা আসনে ভোট হয় নাই, সংসদীয় আসন সর্বশেষ 2000 কোন একটা আসনে নির্বাচন 2008 সালে যে নির্বাচনটা আমরা ধরি একটা সভায় বলছে, তখন 8টা সংসদীয় আসনের নির্বাচন বন্ধ হয়ে গেছিল। এইবার এগুলো হয় নাই। মোটা দাগে তেমন 2-1টা বিচ্ছিন্নভাবে 2টা খুন হয়ে 2জন নিহত আছে। একটা উৎসব মুখর পরিবেশ একটা নির্বাচন হয়েছে। এই যে একটা সংস্কার প্রস্তাব মুজিবুর রহমান ভাই এটাতে যুক্ত ছিলেন, আমরাও কাছাকাছি দূরত্বে থেকে ভূমিকা আমরা রেখেছি। এই সংস্কারের প্রস্তাব আমরা এটা নিয়ে দ্বিমত থাকতে পারে যে আপনারা শুধু সাংবিধানিক সংস্কার, ক্ষমতার কাঠামো সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এগুলো নিয়ে ব্যস্ত থাকলেন। আরো তো অনেক সংস্কার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ঘুষ দুর্নীতি বন্ধ করা, এইগুলা বহু কিছু ছিল। কিন্তু
মোটা দাগে অনেক বড় বড় সংস্কার করে গেছে। কিন্তু আমি দেখছি এই সরকারকে, প্রথমত এই ডক্টর ইউনূস কিছু ভুল করেছেন, কিন্তু রাজনীতি দল থেকে দূরে থাকতে চেয়েছেন। উনি শুধু এনসিপির সঙ্গে থাকতে চেয়েছেন। হ্যাঁ, একটা দূরত্ব উনি নিজে তৈরি করছেন। তৃতীয়ত হলো, আমি কখনো কোনো রাজনৈতিক দলকে ওনাকে সহযোগিতা করতে দেখি নাই। এমনকি ওনাকে যারা ক্ষমতায় বসিয়েছে এরা পর্যন্ত নির্বাচনের 3 দিন আগে মব সন্ত্রাস করছে। আচ্ছা, ফলে উনি কিন্তু ক্ষমতাটা একটা জনপ্রতিনিধিদের হাতে যেমন হোক ফেরত দিয়ে গেছে। একটু শেষ করে নেই, উনি যখন শেখ হাসিনা যখন 2009-এ ক্ষমতা নেন তখন 2,76,000 কোটি টাকার ইয়ে ছিল, লোন, আমাদের ঋণ নিয়েছিলেন উনি, নিয়ে ক্ষমতা পেয়েছিলেন। তারপরে উনি যখন চলে যান 18.3 লাখ কোটি ঋণ বুঝা রেখে গেছেন এই সরকারের হাতে। এই সরকার যখন ক্ষমতা যায়, ওই ঋণ, তুষার ভাই যেটা বলছেন ভুল বলেন নাই, কিন্তু ঋণের বোঝাও বেশি ছিল, সুদের বোঝাও বেশি ছিল।